আসসালামু আলাইকুম। আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করেছিলাম গত ক্লাসে, এবং আমি ভৌত আলোক বিজ্ঞানের একেবারে শুরুর দিকের কিছু জিনিসপত্র গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা একেবারে চ্যাপ্টারের মূল যে ইস্যুগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকবো। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে ইস্যুটা নিয়ে, এবং সবচেয়ে বেশি গাণিতিক সমস্যা যেটা থেকে আসে সেটা হচ্ছে আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। এখন এই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে ব্যতিচার জিনিসটা কি। সো আমি আগে আপনাদেরকে ব্যতিচার জিনিসটা বুঝিয়ে নিব, তারপর ব্যতিচার থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে ইনশাল্লাহ আগাবো। তো প্রথমে আমি ব্যতিচারের একটা এক্সাম্পল দিয়ে নিব। ব্যতিচারকে আমি সবসময় বলি ব্যতিচার হচ্ছে এক ধরনের অত্যাচার। তো কেন অত্যাচার? কারণ হচ্ছে একটা তরঙ্গ যদি আরেকটা তরঙ্গের উপরে এসে পড়ে, তখন যে ঘটনাটা ঘটে সেটাকেই বলা হয় ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স। তাহলে আগে আমরা আলোর যে ব্যতিচার, এই ব্যতিচারের ডেফিনেশনটা আগে দেখে নিব যে আলোর ব্যতিচার বলতে আসলে কি বোঝায়। আলোর ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স অফ লাইট। খেয়াল করেন, আমি যখন এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করছি আপনাদের শুরুতেই বলছি যে আলো এক ধরনের তরঙ্গ। এখন আলো কোন ধরনের তরঙ্গ? আলো এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ যদি হয়, আমি যদি কোনো এক জায়গায় দুইটা আলোক উৎস রাখি, দুইটা উৎস, তাহলে দুইটা উৎস থেকে যে আলোগুলো আসবে এই আলোক তরঙ্গগুলো একটা আরেকটার উপরে উপরিপাতিত হবে। সো উপরিপাতন জিনিসটা কেমন সেটাকে একটু বুঝিয়ে নেই আপনাদেরকে। ধরেন আপনি নদীতে একটা ঢিল ছুড়লেন, নদী বা পুকুরের পানিতে একটা ঢিল ছুড়লেন। তাহলে ওই ঢিলটা ছোড়ার পরে একটা ঢেউ উৎপন্ন হবে। তাহলে একটা ঢেউ একটা তরঙ্গ। এখন আপনি ওই প্রথম ঢেউ থাকা অবস্থায় নদীতে যদি আরেকটা ঢিল ছুড়েন, তাহলে দুইটা ঢিলের জন্য কয়টা তরঙ্গ তৈরি হবে? দুইটা তরঙ্গ। এই যে দুইটা তরঙ্গ একত্রে চলে আসলো, এই ঘটনাটাকেই বলা হয় ব্যতিচার। আমি আরেকবার রিপিট করতেছি, কোনো একটা জায়গায় একই সাথে যদি দুইটা তরঙ্গ চলে আসে, একটা তরঙ্গের সঙ্গে আরেকটা তরঙ্গ চলে আসছে, যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা কি বলবো? ব্যতিচার বলবো। তাহলে ব্যতিচারের যে ডেফিনিশন, সেই ডেফিনিশন বা সংজ্ঞা যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে দুটি সুসঙ্গত উৎস সুসঙ্গত বা কোহেরেন্ট। তো সুসঙ্গত উৎস বলতে কি বোঝায় সেটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। সো দুটি সুসঙ্গত বা কোহারেন্ট উৎস হতে নিঃসৃত দুটি, আমার দুইটা সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুইটা আলোক তরঙ্গ আসতে হবে। সুতরাং দুইটা সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোথাও কোথাও আলোর তীব্রতা বেড়ে যায়। আবার কোথাও কোথাও আলোর তীব্রতা কমে যায় বা হ্রাস পায়। আলোর তীব্রতার
এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির যে ঘটনা, এটাকেই বলা হয় আলোর ব্যতিচার। সুতরাং তার মানে ব্যতিচার কি দাঁড়াচ্ছে, দুইটা আলোক তরঙ্গ একত্রে উপরিপাতিত হওয়ার ফলে কোথাও কোথাও আলোর তীব্রতা বেড়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও আলোর তীব্রতা কমে যাচ্ছে। এই যে তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এটাকে কি বলছি আমরা, ব্যতিচার বলছি। এখন আমাদের এই ব্যতিচারটা দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর আরেকটি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এখন আমরা আলোর ব্যতিচারের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে জানব, যে গঠনমূলক ব্যতিচার কি জিনিস, ধ্বংসাত্মক ব্যতিচার কি জিনিস। সো গঠনমূলক ব্যতিচারটা কি জিনিস এইটা আমি একটু বোঝানোর আগে একটু ওয়েভ বা হচ্ছে তরঙ্গের ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বুঝাবো। গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। সো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার কি জিনিস এবং কিভাবে ঘটে সেটা আগে দেখে নিই। ধরেন আমার কোথাও একটা ওয়েভ আছে, এটা একটা ওয়েভ আঁকবো আমরা এখানে, টি সময়ে ওয়েভটা এখানে জেনারেটেড হচ্ছে, তাহলে ওয়েভটাকে আমরা এইভাবে আঁকি, এটা হচ্ছে ওয়েভটা, কোথাও একটা ওয়েভ যাচ্ছে। এখন যদি দ্বিতীয় আর একটা ওয়েভ, যেটার কম্পাঙ্ক প্রথম ওয়েভের মতো, বিস্তার প্রথম ওয়েভের মতোই অলমোস্ট সেম, তরঙ্গ দৈর্ঘ্যও প্রথম ওয়েভের মতোই সেম, এরকমভাবে চলে আসে, খেয়াল করেন এই যে লাল ডটের যে লাইনটা আমি আঁকতেছি, এইটা যদি প্রথম ওয়েভের সঙ্গে আসে তাহলে একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখা যাবে দুইটা ওয়েভ আসলে উপরিপাতিত হয়ে গেছে। তাহলে যদি দুইটা ওয়েভ উপরিপাতিত হয় প্রতিটা বিন্দুতে আমার বিস্তার বাড়বে। এবার তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, কথাটা বুঝবেন, তীব্রতাটা কি বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি বিস্তার, দুইটা তরঙ্গের বিস্তার একত্রে যদি যোগ হয়, লব্ধি বিস্তারটা কি ডাবল হয়ে যাবে না? তাহলে বিস্তার যদি দ্বিগুণ হয় তীব্রতা হবে 4 গুণ। এভাবে অ্যাকচুয়ালি অনেক উজ্জ্বল আলো পাওয়া যায়। আবার রিপিট করতেছি, আমার এখানে যখন একটা তরঙ্গের উপরে আর একটা তরঙ্গ এসে উপরিপাতিত হবে, যদি তারা সমদশায় উপরিপাতিত হয়, মানে যে 0 পয়েন্ট থেকে এই দুইটা তরঙ্গ শুরু করে, 0 পয়েন্ট থেকে, বা সেকেন্ড তরঙ্গটা যদি ল্যামডা থেকে যাত্রা শুরু করে, 0 থেকে বা ল্যামডা থেকে, ইভেন সেকেন্ড তরঙ্গটা যদি 2 ল্যামডা থেকেও যাত্রা শুরু করে, দেখেন সেকেন্ড তরঙ্গটা যদি 2 ল্যামডা থেকেও যাত্রা শুরু করে, তাও কিন্তু তারা সমদশায় থাকতেছে। সো ল্যামডা বা 2 ল্যামডা বা 3 ল্যামডা, তার মানে ল্যামডার যে কোনো গুণিতকে আমার যদি দ্বিতীয় তরঙ্গটা এসে উপরিপাতিত হয়, তাহলে আমাদের এখানে তীব্রতাটা অনেক বেড়ে যাবে। এই যে তীব্রতাটা বেড়ে যাচ্ছে এটাকেই বলা হয় হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এখন মাথায় রাখবো আমরা, তীব্রতা আই ইজ প্রপোর্শনেট টু এ স্কোয়ার। আই হচ্ছে তীব্রতা আর বিস্তার হচ্ছে এ। বিস্তার যদি দ্বিগুণ করেন তীব্রতা 4 গুণ হবে, বিস্তার যদি 3 গুণ করেন তীব্রতা 9 গুণ হবে। এখন আমাদের তাহলে গঠনমূলক ব্যতিচারে আলোর তীব্রতা অনেক বেড়ে যাবে। আর যেখানে তীব্রতা বেড়ে যাবে সেখানে কি উজ্জ্বল আলো পাবো আমরা, আলোর তীব্রতা বেড়ে গেছে, তাহলে আমরা কি পাবো, উজ্জ্বল আলো। এই উজ্জ্বল আলোকে চরম বা এক্সট্রিম পয়েন্টও বলা হয়।
এটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচারের জন্য যে ঘটনাটা ঘটে। এখন দেখেন গঠনমূলক ব্যতিচারের শর্তটা কি। গঠনমূলক ব্যতিচারের শর্ত, কি শর্তে গঠনমূলক ব্যতিচার হবে একটা জিনিস খেয়াল করেন। এই যে আমি ডায়াগ্রামটা যে আঁকছি এখানে দুইটা বিন্দুর মধ্যে ব্যবধান বা পথপার্থক্য একবার দেখাইছি ল্যামডা, একবার দেখাইছি টুয়াইস ল্যামডা। তার মানে দুইটা কণার মধ্যে যদি পথপার্থক্য ল্যামডার গুণিতক হয়, তার মানে ল্যামডার গুণিতক কি এন ল্যামডা, যেখানে এন এর মান 0 1 2 3 এভাবে যা ইচ্ছা তাই নেন। আর যদি দশা পার্থক্য, একটা জিনিস খেয়াল করে দেখবেন ল্যামডা এর জন্য কত কৌণিক ব্যবধান উৎপন্ন হয় প্রথম পত্র তরঙ্গ থেকে যদি আমরা রিকল করি। একটা তরঙ্গের জন্য যদি আমি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে যাই, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে কৌণিক ব্যবধান তৈরি হয় কত 2 পাই। তাহলে যেখানে পথ পার্থক্য এন ল্যামডা সেখানে দশার পার্থক্য কত এন ইন্টু 2 পাই বা 2 এন পাই, যেখানে এন এর ভ্যালু আগের মতোই 0 1 2 3 এভাবে যাবে। সুতরাং 0 বা 2 পাই বা 4 পাই এরকম কৌণিক ব্যবধানে যদি দুইটা তরঙ্গ মিলিত হয়, বা যদি 0 ল্যামডা 2 ল্যামডা এরকম কৌণিক ব্যবধানে মিলিত হয়, তখন যেটা হবে সেটাকে আমরা কি বলছি গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বলতেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এইখানে যে দুইটা তরঙ্গ নিয়ে কাজ করতেছি তাদের বিস্তার অলমোস্ট সেম রাখছিলাম না। তাকায় দেখেন এখানে লাল যে রঙের তরঙ্গটা এবং কালো রঙের যে তরঙ্গ তাদের বিস্তার অলমোস্ট সেম, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম, ইভেন তাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কও কি থাকতেছে সেম থাকতেছে। তাহলে এই জিনিসগুলো যদি সেম থাকে, বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এই প্রত্যেকটা জিনিস কি থাকতেছে সেম থাকতেছে। সুতরাং বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তিনটাই যদি সমান থাকে তখন তাদেরকে বলা হয় সুসঙ্গত উৎস বা কোহিয়ারেন্ট সোর্স। এই যে দেখেন একটু আগে আমি ব্যতিচারের যখন ডেফিনিশন দিচ্ছিলাম তখন বলতেছিলাম না দুইটা সুসঙ্গত উৎস হতে নিঃসৃত দুটি আলোক তরঙ্গ, তার মানে সুসঙ্গত উৎস হওয়ার জন্য বিস্তার সমান হইতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে এবং সেই সঙ্গে কি সমান হতে হবে তাদের অ্যাকচুয়ালি যে কম্পাঙ্ক এই কম্পাঙ্ক সমান হইতে হবে। তাহলে বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দুইটা এইগুলো যদি সমান হয় তাহলে তাদেরকে বলা হয় সুসঙ্গত উৎস। যাই হোক, আমরা তাহলে গঠনমূলক ব্যতিচার কি সেটা জেনে গেছি। এবার আসি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠন যেমন করা যায় ধ্বংসও করা যায়। এখন আলোক তরঙ্গে ধ্বংস করব কিভাবে সেটা হচ্ছে কোশ্চেন। একটা তরঙ্গকে আমি যদি আর একটা তরঙ্গ দ্বারা নাকচ করে দেই তখন সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। সো চলেন তাহলে আবারও ডায়াগ্রাম আকারে দেখি যে একটা তরঙ্গকে বা একটা কণার কম্পনকে আমি কিভাবে নাকচ করতে পারি। সুতরাং পরেরটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এখন দেখেন ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য যেটা হতে হবে, আমি প্রথমে একটা তরঙ্গ নিব। আমরা প্রথমে একটা তরঙ্গ নিই। খেয়াল করেন একটা তরঙ্গ কোথা থেকে আসে কণার পর্যায়বৃত্ত আন্দোলন থেকে আসে। তার মানে এখানে একটা কণা পর্যায়বৃত্ত আন্দোলনে আন্দোলিত হচ্ছে। এখন দেখেন যদি সেকেন্ড তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে, খেয়াল করে দেখেন তো একজন আরেকজনের কম্পনকে কি করছে নাকচ করে দিচ্ছে। অথবা যদি এখান থেকে স্টার্ট করে তাও একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের কম্পাঙ্ককে কি করছে নাকচ করে দিচ্ছে। এখানের থেকে যদি স্টার্ট করে সেটাও নাকচ করে দিচ্ছে। সো তাহলে একটা জিনিস খেয়াল করি, এই যে দূরত্ব এটা কত λ/2, λ/2 দূরত্বে, অথবা এই দূরত্বটুকু কত
এক, দুই, তিন, তিনটা সেগমেন্ট, 3λ/2। তাহলে এই দূরত্বটুকু কত? 5λ/2। তার মানে দুইটা তরঙ্গ যদি λ/2 এর বেজোড় গুণিতকে একটা আরেকটার সঙ্গে মিলিত হয়, তখন একটার কম্পন আরেকটার কম্পনকে কি করে দিবে? নাকচ করে দিবে। আর যদি নাকচ করে দেয় তাহলে আলোর তীব্রতা হ্রাস পাবে। নাকচ করে দিলে আলোর তীব্রতা হ্রাস পায়। আর আলোর তীব্রতা যখন হ্রাস পায় তখন অনুজ্জ্বল বা অন্ধকার বা অবম তৈরি হয়। তাহলে ধনসাত্মক ব্যতিচারের জন্য শর্তগুলো যদি দেখি, পথ পার্থক্য, পথের যে ব্যবধান, সেটা কি λ/2 এর বিজোড় গুণিতক, তার মানে 2n+1 λ/2, যেখানে n সমান 0, 1, 2, 3। আর দশা পার্থক্য দেখেন λ/2 এর জন্য কৌণিক ব্যবধান হচ্ছে পাই। ল্যামডার জন্য যদি হয় 2π, তাহলে λ/2 এর জন্য কত হবে? পাই হবে। তাহলে 2n+1 পাই, যেখানে n এর মান 0, 1, 2, 3। এই হচ্ছে আমাদের ব্যতিচারের দুইটা প্রকারভেদ, গঠনমূলক এবং ধনসাত্মক ব্যতিচারের প্রকারভেদ। এখন এই যে ব্যতিচারটা আছে, এই ব্যতিচারটাই আমরা ব্যবহার করব। এই ব্যতিচারটা আমরা ব্যবহার করে অ্যাকচুয়ালি পরের জিনিসপত্রগুলো ডেভেলপমেন্টে যাব। এখন আমি যখন আপনাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম, দুই ধরনের তরঙ্গ মুখ পড়িয়েছিলাম। তরঙ্গ মুখ কি? একটা উৎস বা সোর্স থেকে সমদশা সম্পন্ন কণাগুলা যে তলে অবস্থান করে সেটাকে আমরা কি বলছিলাম? তরঙ্গ মুখ বলছিলাম। এবং তরঙ্গ মুখ দুই রকম পড়িয়েছিলাম আমি, একটা হচ্ছে সমতল তরঙ্গ মুখ, আর একটা হচ্ছে গোলীয় তরঙ্গ মুখ। সো আমি আজকেও আবার একটু তরঙ্গ মুখটা ডিফাইন করব, এই কারণে কারণ আমরা তরঙ্গ মুখ থেকে একটা নীতি পড়ব যেটাকে বলা হয় হাইগেন্সের নীতি, এবং হাইগেন্সের নীতি থেকেই অ্যাকচুয়ালি ইয়ং এর দ্বিচির পরীক্ষা আসবে। তাহলে আবার একটু তরঙ্গ মুখের ডেফিনেশনটা দেখে নিব। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, দেখেন আমার যখন একটা উৎস থেকে আলোক তরঙ্গ বের হবে, সেটা চারপাশেই ছড়িয়ে পড়বে। তাহলে কোনো একটা উৎস যদি কোথাও রাখি, উৎস বা সোর্স, এই সোর্স থেকে আলো তরঙ্গ আকারে চারপাশেই ছড়িয়ে পড়বে। এখন এই একটাই সোর্স হতে আমি যদি একটা সার্টেন টাইমে একটা সার্টেন দূরত্বে একটা বৃত্ত আঁকি, সার্টেন টাইমে একটা বৃত্ত আঁকি, সার্টেন টাইমে আলোটা কত দূর যাচ্ছে সেটা নিয়ে একটা যদি বৃত্ত আঁকি, এই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দু কিভাবে থাকবে? সমদশায় থাকবে। কারণ আমার এই যে কেন্দ্র বা উৎস থেকে আলোকরশ্মি এই বৃত্তের পরিধি পর্যন্ত আসতে সমান সময় লাগতেছে। তাহলে সমান সময়ে তারা সমান কৌণিক ব্যবধান উৎপন্ন করবে, আর সমান কৌণিক ব্যবধান উৎপন্ন করলে তারা সমদশায় থাকবে। তাহলে আমরা বলতে পারি তরঙ্গ স্থিত বা তরঙ্গের উপরে স্থিত সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে সৃষ্ট তরঙ্গের
তরঙ্গমুখ বলে। সুতরাং আমার সমদশা সম্পন্ন কণাগুলো যে তল অবস্থান করবে তাকে আমরা কি বলবো? তরঙ্গমুখ বলবো। এখন তরঙ্গমুখ আমরা দুই প্রকার পড়েছিলাম, একটা ছিল সমতল তরঙ্গমুখ, আর দুই নাম্বার ছিল গোলীয় তরঙ্গমুখ। তাহলে যদি একটা তরঙ্গমুখ এরকম হয় যে সমদশা সম্পন্ন বিন্দুগুলা একটা সরল রেখার উপরে থাকে, এই যে সমদশা সম্পন্ন বিন্দুগুলো একটা সরল রেখার উপরে আছে, তাহলে সেটা কি তরঙ্গমুখ? সমতল তরঙ্গমুখ। আর গোলীয় তরঙ্গমুখ হলে সমদশা সম্পন্ন বিন্দুগুলা একটা গোলকের পৃষ্ঠের উপরে থাকতে হবে। এই যে গোলকের পৃষ্ঠের উপরে যদি সমদশা সম্পন্ন বিন্দুগুলা থাকে তাহলে গোলীয় তরঙ্গমুখ। আর যখন একটা সরল রেখার উপরে তরঙ্গ মুখ আমরা চিন্তা করব, সরল রেখার উপরে যদি সমদশা সম্পন্ন বিন্দুগুলা থাকে তাহলে তাকে কি বলবো? আমরা সমতল তরঙ্গমুখ বলবো। এখন এইখানে একটা ব্যাপার আছে, আমরা যদি তরঙ্গ মুখের উপর একটা অভিলম্ব টানি তাহলে সেটাকে বলা হবে রশ্মি। সুতরাং নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে, তরঙ্গ মুখের উপর অঙ্কিত অভিলম্বকে রশ্মি বলে। ওকে, এখন আমরা এই যে তরঙ্গ মুখ শিখলাম, এই তরঙ্গ মুখটা আবার রিপিট করার পিছনে একটা কারণ আছে। আমি এখন আপনাদেরকে হাইগেন্সের নীতি পড়াবো। হাইগেন্সের নীতি। আমি একটু বুঝিয়ে বলি। আলো তো একটা উৎস থেকে চারপাশে ছড়িয়ে পড়ে, কিন্তু যত দূরত্বে যাওয়া যায় দেখা যায় যে আলোটা হালকা হয়ে আসছে। আমি অন্যভাবে বলি, রুমে যদি একটা লাইট থাকে, লাইটের ধারে কাছে দেয়ালের উপরে আলোটা খুব তীব্র থাকে, কিন্তু যত দূরে যাওয়া যায় দেখা যায় আলোটার তীব্রতা কমে আসতেছে। এটা কেন হয়, কিভাবে হয়, সেটা একটু বোঝার চেষ্টা করব। সুতরাং হাইগেন্সের নীতিটা দিয়ে আমরা আলোটা যত দূরে যাবে তার তীব্রতাটা কিভাবে কমে, বা আলোটা কিভাবে একটা বিন্দু থেকে চারপাশে ছড়িয়ে পড়বে সেটা ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা একটা উৎসের কথা চিন্তা করি আগে। এখানে একটা উৎস আছে, ধরেন এটা একটা উৎস। এখন হাইগেন্সের নীতি বলে একটা উৎস থেকে আলো চারপাশে কি করে? ছড়িয়ে পড়ে। এখন এই উৎস থেকে আলো যদি চারপাশে ছড়িয়ে পড়ে, এই যে একটা বৃত্তের উপর প্রত্যেকটা বিন্দুই কি হবে? সমদশা সম্পন্ন হবে। উৎস থেকে আমার একটা সার্টেন ডিস্টেন্সে একটা বৃত্তের উপর প্রতিটা বিন্দুই কি হবে? সমদশা সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে এইখানে উৎস থেকে একটা সুনির্দিষ্ট দূরত্বে আমি যদি একটা বৃত্তের চাপ আঁকি, সেই বৃত্তচাপের উপর প্রত্যেকটা বিন্দুই কি হবে? সমদশা সম্পন্ন হবে। এখন দেখেন, এই সমদশা সম্পন্ন প্রত্যেকটা বিন্দু আবার সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করে। এই যে প্রতিটা বিন্দু থেকে আলো আবার চারপাশে ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা বিন্দু থেকে আলো কি করবে? চারপাশে ছড়িয়ে পড়বে। সুতরাং এই যে আবার যখন আলো চারপাশে ছড়িয়ে পড়তেছে, আমি একটু অন্যভাবে বলি, ধরেন এই যে লাল যে ডটগুলো আছে প্রত্যেকটা এক একটা সোর্স, তাহলে লাল ডট থেকে আলোক রশ্মি চারপাশে ছড়িয়ে পড়বে এইভাবে। সো প্রতিটা লাল ডট থেকে আলোক রশ্মি চারপাশে ছড়িয়ে পড়বে। এই যে দেখেন আলোক রশ্মি যখন ছড়াচ্ছে তখন একটা তরঙ্গ কিন্তু আর একটা তরঙ্গের সঙ্গে ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার দেখাচ্ছে। সো এই যে খেয়াল করে দেখেন, হাইগেন্সের তরঙ্গ এর নীতি অনুযায়ী, হাইগেন্সের তরঙ্গ মুখের নীতি অনুযায়ী যে কোনো সেকেন্ডারি উৎস থেকে আলোক রশ্মি যখন চারপাশে ছড়ায় পড়তেছে তখন তারা আবার ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার ঘটাচ্ছে। তাহলে
আমাদের কোনো একটি তরঙ্গ মুখের উপর প্রতিটি বিন্দু, তরঙ্গমুখীর উপর প্রত্যেকটা বিন্দু এরা গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এখন গৌণ উৎস থেকে আলো তরঙ্গ আকারে চারপাশে ছড়িয়ে পড়ে। আমাদের গৌণ উৎস থেকে আলো তরঙ্গ আকারে কি করবে, চারপাশে ছড়িয়ে পড়বে। এখন আমরা অলরেডি আলোর ব্যতিচার পড়ে ফেলছি। ব্যতিচারের ডেফিনেশন কি ছিল, যে যদি দুইটা সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোথাও কোথাও আলোর তীব্রতা বেড়ে যাবে, আবার কোথাও কোথাও আলোর তীব্রতা কমে যায়, আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনাকে কি বলবো, আলোর ব্যতিচার বলবো। এখন দেখেন, আমি সুসঙ্গত উৎস বলতে কি বুঝায় সেটা কিন্তু একটু আগে বলছি। সুসঙ্গত উৎস কি, আমরা এখানে একটু সুসঙ্গত উৎস কি সেটা লিখি। সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্স। সুসঙ্গত উৎস হচ্ছে যদি দুইটি উৎস হতে নিঃসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক বিস্তার সমান হয়, তাহলে তাদের সুসঙ্গত মানে কোহিয়ারেন্ট উৎস বলে। এখন একটু খেয়াল করেন সবাই, সুসঙ্গত উৎস হলে সেই সুসঙ্গত উৎস থেকে যে আলোক রশ্মিগুলো আসবে তারা ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার দেখাবে, ফলে গঠনমূলক ব্যতিচার হবে, ধনসাত্মক ব্যতিচার হবে। এখন একটু খেয়াল করে দেখি আমরা এখানে এই যে উৎসটা আছে, এই যে আমাদের উৎসটা আছে, এই উৎস থেকে যে আলোগুলা বের হচ্ছে প্রতিটা আলোরই তরঙ্গ দৈর্ঘ্য এক, বিস্তারও এক, তারপর কম্পাঙ্কও এক। এখন তাহলে এই যে লাল যে ডটগুলো এরা প্রত্যেকেই কি সমদশায় আছে না? তাহলে সমদশা সম্পন্ন দুইটা বিন্দু থেকে যখন আলো আবার চারপাশে ছড়ায় পড়বে তাদের ব্যতিচারে কখনো কখনো উজ্জ্বল আলো দেখা যাবে, কখনো কখনো কি দেখা যাবে, অন্ধকার আলো দেখা যাবে। সুতরাং আলোটা এইভাবে চারপাশে কি করবে, ছড়িয়ে পড়বে। এখন আমরা এই যে হাইগেন্সের থিওরি থেকে যদি আলোর ব্যতিচার স্টাডি করতে যাই সেক্ষেত্রে আগে আলোর ব্যতিচারের শর্তগুলা জানতে হবে, যে দুইটা উৎস থেকে আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন ব্যতিচারের জন্য কি কি শর্ত থাকে সেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা শুরুতেই জানবো আলোর ব্যতিচারের শর্তাবলী। ব্যতিচার হওয়ার জন্য কি কি শর্ত লাগবে? প্রথমেই খেয়াল করেন, ব্যতিচার হওয়ার জন্য আলোক উৎস দুইটাকে অবশ্যই সুসঙ্গত হইতে হবে। আলোক উৎস দুইটি সুসঙ্গত হতে হবে।
তারপর যেটা লাগবে, উৎস দুইটি ক্ষুদ্র ও খুবই সূক্ষ্ম হতে হবে। মানে খুব সরু ছিদ্র হইতে হবে। এরপর যেটা লাগবে, উৎস দুইটি পরস্পরের খুব নিকটে থাকতে হবে। তারপর তরঙ্গ দুইটির বিস্তার প্রায় সমান বা সমান হতে হবে। এরপর আমাদের লাগবে, খেয়াল করেন, চারটা কন্ডিশন একটু আগ পর্যন্ত আমরা পড়ছি, সেই চারটা কন্ডিশন নিয়ে নতুন করে কিছু বলার নাই। বাট এখানে একটা এক্সট্রা কন্ডিশন লাগবে। একটা জিনিস খেয়াল করেন, আমার যদি উজ্জ্বল আলো হতে হয়, এই যে খেয়াল করে দেখি, উজ্জ্বল বা তীব্রতা হওয়ার জন্য কত লাগবে? পথপার্থক্য ল্যামডা। আর অন্ধকার হওয়ার জন্য কত লাগবে? ল্যামডা বাই টু। তার মানে এক এক ল্যামডা বাই টু দূরত্বে অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, এভাবে পাবো আমরা। সো আমি কন্ডিশনটাকে এইভাবে লিখব, পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য ল্যামডা বাই টু এর যথাক্রমে জোড় ও বিজোড় গুণিতক হতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা একটু আগে যখন কন্ডিশনগুলো বলছি, দেখেন তো, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল, এটার জন্য পথ পার্থক্য কত ছিল? এন ল্যামডা ছিল। এখন এন ল্যামডা মানে অ্যাকচুয়ালি কত? 2n ইন্টু ল্যামডা বাই টু। তার মানে দেখেন, ল্যামডা বাই টু এর জোর গুণিতকে আমি উজ্জ্বল পাচ্ছি। আর যদি ধনসাত্মক ব্যতিচার বা অন্ধকার আলো চাই, তাহলে পথ পার্থক্য কত হইতে হবে? টয়েস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। তার মানে ল্যামডা বাই টু এর যদি জোর গুণিতক হয় তাহলে হবে কি? উজ্জ্বল আলো। আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে কি হবে? অন্ধকার আলো। এখন আমরা ইয়ং সাহেবের যে দ্বিচির পরীক্ষাটা আছে, সেই দ্বিচির পরীক্ষাটায় যাব, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এটা আসলে কি জিনিস। দেখেন নামটাই খেয়াল করেন, দ্বিচির মানে কয়টা? দুইটা চির। চির মানে কি? খুবই সরু ছিদ্রকে চির বলা হয়। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা বা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে,
আমাদের এইখানে এই দ্বিচির পরীক্ষাটা যখন করা হয় তখন যেটা করা হয় সেটা হচ্ছে একটা জায়গায় খুব সরু দুইটা চির নেওয়া হয়। এই যে দেখেন, দুইটা খুবই সরু চির বা ছিদ্র নেওয়া হয়। একটা লাইট, এই লাইট সোর্সটা থেকে আলো এই চির দুটার উপরে যেয়ে পড়ে, তাহলে দুটো চির আলোকিত হচ্ছে। এখন দেখেন, আমার এই যে দুটো চির, চির মানে কি খুব সরু ছিদ্র, চির হচ্ছে খুবই সরু ছিদ্র। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই যে সোর্সটা, যে সোর্সটা আমরা এখানে রাখছি, একটাই সোর্স রাখা আছে এবং সোর্সটা সাধারণত চিরদ্বয়ের ঠিক মাঝখান থেকে, চিরদ্বয়ের অবস্থানের ঠিক মাঝখান থেকে কোনো একটা দূরত্বে একটা বিন্দুতে রাখা থাকে। তাহলে যে দুইটা আলো আসতেছে চিরদ্বয়ে, উৎস থেকে আলোক রশ্মি সমান দূরত্ব অতিক্রম করে কিন্তু চিরদ্বয়ে আসতেছে। উৎস থেকে আলোক রশ্মি সমান দূরত্ব অতিক্রম করে কি করতেছে? চিরদ্বয়ে আসতেছে। তাহলে আমার এইখানে একটাই উৎস থেকে দুইটা আলো যাচ্ছে, তাহলে আলো দুইটার তরঙ্গদৈর্ঘ্য সেম, বিস্তার কম্পাঙ্ক সেম। আবার তারা কি সমান দশায় আছে না? যেহেতু একই দূরত্ব অতিক্রম করবে, দুইটা তরঙ্গ একই দূরত্ব অতিক্রম করে চির দুইটায় যাচ্ছে, তাহলে তাদের কি সেম হবে? দশা সেম হবে। তাহলে চিরদ্বয়ে আপতিত আলো সমদশায় থাকবে। তাহলে এই চিরদ্বয় কিভাবে কাজ করবে? কি হিসেবে? সুসঙ্গত উৎস হিসেবে কাজ করবে। তাহলে চিরদ্বয় সুসঙ্গত উৎস হিসেবে কাজ করে। এখন দেখেন, আমরা একটু আগে আলোর ইন্টারফারেন্স বা ব্যতিচারের যখন ডেফিনেশন পড়ছি, দেখেন কি পড়ছি? দুইটা সুসঙ্গত উৎস হতে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতন। তার মানে আমার এখন দুইটা সুসঙ্গত উৎস লাগতো, সেই দুইটা সুসঙ্গত উৎস কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা দুইটা ছোট্ট ছোট্ট ছিদ্র রেখে দুইটা সুসঙ্গত উৎস কি করা হয়ে গেছে? তৈরি করা হয়ে গেছে। এখন হাইগেন্সের থিওরেম বা নীতি অনুযায়ী এই যে সুসঙ্গত উৎস দুইটা আছে, এই দুইটা উৎস সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করবে। চিরদ্বয়ে যে আলোটা এসে পড়তেছে, ওই আলোটা এখান থেকে আবার ছড়ায় পড়বে চারপাশে। সো আলোটা চারপাশে ছড়ায় পড়লো। হাইগেন্সের নীতি অনুযায়ী সেকেন্ডারি উৎস বা গৌণ উৎস থেকে আলো কি করবে? চারপাশে ছড়ায় পড়বে। এই যে আলো চারপাশে ছড়ায় পড়তেছে। যখন আলো চারপাশে ছড়িয়ে পড়তেছে তখন দেখেন একটা কিন্তু আরেকটার সঙ্গে উপরিপাতনে যাচ্ছে। যখনই উপরিপাতনে যাচ্ছে তখনই কোথাও তীব্র আলো বা চরম তৈরি হবে এবং কোথাও অন্ধকার বা অবম তৈরি হবে। সুতরাং এই যে আলোক রশ্মি ছড়িয়ে পড়ার কারণে কোথাও কোথাও আলোক তীব্রতা বেড়ে যাবে, কোথাও কোথাও আলোক তীব্রতা কি হবে? কমে যাবে। তাহলে যেসব জায়গায় বেড়ে গেল সেগুলো হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর যেসব জায়গায় কমে গেল সেসব জায়গায় হবে কি? ধনসাত্মক ব্যতিচার। এই যে দেখেন ঘটনাটা এরকম। সো আমার তাহলে যদি একটা স্ক্রিন বা পর্দা রাখি, এখানে আলো ছড়িয়ে পড়তেছে, আমি একটা পর্দা রেখে দিলাম, এটা হচ্ছে স্ক্রিন বা পর্দা।
চির দুইটার মধ্যবর্তী দূরত্ব ধরবো এ। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। একেবারে এই যে চির দ্বয়ের মাঝখানের বিন্দু থেকে আমার পর্দা পর্যন্ত যে দূরত্ব, চিরদ্বয় যে রেখায় আছে সেখান থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি। তাহলে পর্দার দূরত্ব ডি। আর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে আমরা যদি এইভাবে এক্সপেরিমেন্ট সেটআপটা তৈরি করি তাহলে দেখা যাবে যে আমাদের পর্দার উপরে কখনো কখনো উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, কখনো কখনো কি দেখা যাচ্ছে, অন্ধকার আলো দেখা যাচ্ছে। তাহলে চলেন কিভাবে উজ্জ্বল এবং অন্ধকার আলো হবে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। আমার কয়টা চির আছে? দুইটা চির। কয়টা আলোক উৎস? শুরুতে একটাই প্রাইমারি সোর্স, এটা হচ্ছে মেইন প্রাইমারি সোর্স। এখন এই প্রাইমারি সোর্স থেকে আলো এখানে আসছে, তাহলে S1 এটা সেকেন্ডারি, স্লিট 1 S1, স্লিট 2 এরা কি এখন সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করবে। তাহলে S1 একটা সেকেন্ডারি উৎস, S2 আর একটা সেকেন্ডারি উৎস। এখন দেখেন S1 S2 ঠিক মধ্যবিন্দু থেকে যদি আমরা পর্দা পর্যন্ত একটা রেখা টানি, এখানে যদি ও বিন্দু বলি, S1 থেকে একটা আলোক তরঙ্গ ওতে আসবে, S2 থেকে একটা আলোক তরঙ্গ কোথায় আসবে? ওতে আসবে। এখন S1O ইকুয়ালস টু অবশ্যই S2O। তাহলে S1 থেকে যে আলোক রশ্মি ও বিন্দুতে আসলো, ধরেন S1 থেকে একটা আলোক রশ্মি ও বিন্দুতে S1O পথ অতিক্রম করে আসলো, S2 থেকেও সেম আলোক রশ্মি আবার এখান থেকে ও বিন্দুতে যাবে। তাহলে যেহেতু তারা সমান পথ অতিক্রম করে যাচ্ছে, S1 ও যেহেতু S2 এর সমান, তাহলে ও বিন্দুতে মিলিত আলোর পথ পার্থক্য শূন্য। তাহলে যদি মিলিত আলোর পথ পার্থক্যটা শূন্য হয়, কোথাও যদি আলোক রশ্মি শূন্য পথ পার্থক্যে মিলিত হয়, তাহলে সেটা কি হবে? গঠনমূলক না ধনসাত্মক? দেখেন তো একদম শুরুর দিকে এটা ক্লিয়ারলি বলছি, গঠনমূলক ব্যতিচারে কি কি ছিল কন্ডিশন। এই যে দেখেন এন এর মান 0 বসালে পথ পার্থক্য 0 হয় না। সুতরাং পথ পার্থক্য যদি 0 হয় তাহলে গঠনমূলক ব্যতিচার বা তীব্র আলো পাওয়া যাবে। সো এই ক্ষেত্রে আমরা পাবো তীব্র আলো, যেটা কেন্দ্রে গঠিত হচ্ছে বলে এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এখন দেখেন আলো তো চারপাশেই ছড়িয়ে পড়বে। ধরেন পাশে আরেকটা বিন্দু নিলাম, এখানে ও এর পরে আরেকটা বিন্দু নিলাম, এখান থেকে আলোক রশ্মি S1 থেকে এই পাশের বিন্দুতে যে পথ অতিক্রম করে আসতেছে, S1 থেকে যে পথ অতিক্রম করে এই সবুজ বিন্দুটাতে আসতেছে, S2 থেকে কিন্তু সেই পথ অতিক্রম করে আসবে না। তাহলে এই যে সবুজ আলো দুইটার জন্য পি বিন্দুতে আমার পি বিন্দুতে পথ পার্থক্য S2P মাইনাস S1P। এখন এই পথ পার্থক্য যদি ল্যামডা এর গুণিতক হয় তাহলে কি পাবো? উজ্জ্বল আলো পাবো। আর পথ পার্থক্য যদি ল্যামডা এর বিজোড় গুণিতক হয় তাহলে কি পাবো? আমরা অন্ধকার আলো পাবো। সুতরাং তার মানে বুঝতে পারতেছি যদি পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক বা ল্যামডা এর গুণিতক হয় তাহলে কি গঠনমূলক ব্যতিচার পাবো। আর যদি পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় তাহলে আমরা পাবো ধনসাত্মক ব্যতিচার। এইবার একটু পর্দাটার উপরে কি ঘটনা ঘটে সেটা দেখার চেষ্টা করব। ধরেন এটা হচ্ছে পর্দাটার উপরে একটা আলো, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। আমার কেন্দ্রীয় উজ্জ্বল যেটা আছে পর্দার উপরে, পথ পার্থক্য যদি 0 হয়,
তাহলে আমরা কি পাবো? কেন্দ্রীয় চরম। তাহলে এটা ছিল আমার একেবারে সেন্টার পয়েন্টে। জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। আমি একটা ডায়াগ্রাম পাশে আঁকবো আপনাদের জন্য। পাশে আমি একটা ডায়াগ্রাম আঁকবো এখানে, খেয়াল করেন। আলোক রশ্মি যখন সেন্টার পয়েন্টে মিলিত হলো, পথপার্থক্য কত? 0। এখন সেন্টার পয়েন্ট থেকে একটু উপরে মিলিত হলে পথপার্থক্যটা বেড়ে যায় না? তাহলে 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে যখন λ/2 হবে, তখন যে আমরা কি পাবো? একটা ধনাত্মক ব্যতিচার বা অন্ধকার পাবো। এরপর আবার বাড়তে বাড়তে যখন এইখানে এসে λ/2 থেকে আবার ল্যামডা হবে, 0 থেকে λ/2 হলো, তাহলে কি পাইলাম? আমি অন্ধকার। আবার ল্যামডা পাইলে কি হবে? সেটা উজ্জ্বল। আবার আরো উপরে গেলাম, তাহলে আরো বাড়বে পথপার্থক্য। আরো বেড়ে যখন 3λ/2 হলো, আবার কি পাবো? অন্ধকার পাবো। তাহলে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে পাবো। তাহলে পথপার্থক্য সমান 0 হলে কেন্দ্রীয় চরম বা উজ্জ্বল আলো পাচ্ছি। এখন দেখেন, এই যে ও বিন্দুতে যে আলোর ডোরাটা পাবো, সেটাই কিন্তু এখানে আমি আঁকলাম। তাহলে এই যে ও বিন্দুতে আলোর যে ডোরাটা, সেখানে আমরা আঁকছি। এবার আমরা যদি একটু উপরে উঠি, তাহলে কি হবে? পথপার্থক্য λ/2 হয়ে যাবে। পথপার্থক্য 0 থেকে বাড়তে বাড়তে λ/2 হয়ে গেল। এটাকে বলা হয় প্রথম অবম, ফার্স্ট ডার্ক। আর নিচেও একইভাবে দেখেন, উপরে যদি যায়, যেমন পথের ব্যবধান চেঞ্জ হয়, নিচে গেলেও পথের ব্যবধান চেঞ্জ হয়ে যাবে না? উপরে λ/2 হচ্ছিল, নিচেও λ/2 হবে। তারপর নিচে আবার আরো নিচে যদি আসি, ল্যামডা হবে। সুতরাং আমি তাহলে উপরে যেমন চরমের পরে অবম চরম এভাবে পাবো, নিচেও চরমের পরে অবম চরম এইভাবে পাবো। সুতরাং এইখানে নিচেও পথপার্থক্য λ/2, এটা প্রথম অবম। তাহলে অবম গোলাকে এইভাবে দাগ টানি, অন্ধকার বা অবম। এখন পথপার্থক্য যদি আরো বাড়ে, পথপার্থক্য λ/2 থেকে ল্যামডা যদি হয়ে যায়, তখন এটা হয়ে যাবে প্রথম চরম। কেন্দ্রীয় চরমের পরে এটা প্রথম চরম। একইভাবে নিচেও পথপার্থক্য ল্যামডার জন্য প্রথম চরম পাবো। তাহলে দেখেন, আমরা কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে আস্তে আস্তে চরম এবং অবম পাচ্ছি। ওকে, তাহলে কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ব্রাইট, প্রথম অবম ফার্স্ট ডার্ক, অবম মানে ডার্ক, ফার্স্ট ডার্ক। এরপর প্রথম চরম ফার্স্ট ব্রাইট, ফার্স্ট ব্রাইট। এরপর আরো উপরে উঠবো, আরো নিচে নামবো। তাহলে এই যে দেখেন, চরম অবম চরম অবম এইভাবে রিপিট হচ্ছে না? এটাকেই বলা হয় ফ্রিঞ্জ বা ঝিল্লি, ঝালর। আপনার এইভাবে কেন্দ্রীয় চরমের দুই পাশে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা বা ফ্রিঞ্জ দেখা যায়। এগুলো হচ্ছে ডোরা বা ফ্রিঞ্জ। আমরা এগুলো যেগুলো দেখতেছি, তাদেরকে কি বলবো আমরা? ডোরা বা ফ্রিঞ্জ। এগুলো হচ্ছে ডোরা বা ফ্রিঞ্জ। সুতরাং আবার তাহলে যে উপরে পথপার্থক্য ল্যামডার পরে 3λ/2, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অবম। আর নিচে পথপার্থক্য 3λ/2, এটাও দ্বিতীয় অবম।
এইভাবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দুই পাশে অ্যাকচুয়ালি আমরা চরম এবং অবমগুলো পাই। সুতরাং এই হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার একেবারে থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো। আমি আজকে ম্যাথমেটিক্যাল মডেলিংয়ে যাচ্ছি না, কারণ ম্যাথমেটিক্যাল মডেলিং করতে এবং অ্যাপ্লিকেশন দেখতে আরও অনেকটা সময় লাগবে। আমরা আগামী ক্লাসের পুরোটাই করব কি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ম্যাথমেটিক্যাল মডেল এবং সেখান থেকে যতগুলি সমস্যা হইতে পারে, মানে গাণিতিক সমস্যা অবশ্যই, মানে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার এই যে এইখানে যে ডোরার যে ব্যবধান বা একটা ডোরা থেকে আরেকটা ডোরা কত দূরত্বে অবস্থিত সেই জিনিসগুলো শিখব। কোনো একটা ডোরা কতটুকু জায়গা দখল করে আছে, ডোরা প্রস্থ, ফ্রিঞ্জ উইডথ কতটুকু সেটা শিখব। তারপরে এই যে এইখানে শুরুতে একটা জিনিস দেখাচ্ছিলাম, দেখেন এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ, পর্দার দূরত্ব ডি এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্ক কি, এগুলো শিখবো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্তই এন্ড করতেছি ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা পড়বো তাহলে কি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার গাণিতিক মডেলগুলো এবং সেই মডেলের গাণিতিক প্রয়োগগুলি। ওকে।